ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 24শে বৈশাখ 1353 সাল মঙ্গলবার সেজে ঠাকুর দুপুরে খাওয়া দাওয়ার পর মাতৃমন্দিরের নিচের তলার বড় ঘরটায় বিশ্রাম নেবার উদ্যোগ করছেন। হরিপদদা তার মাথাটা ছেড়ে দিলেন। সেজে ঠাকুর সুপুরি খেতে খেতে কথা বলছেন। আশ্রমের মায়েদের মধ্যে অনেকে আছেন, আর আছেন নিবারণ বাগচি। সেজে ঠাকুর নিবারণদার দিকে চেয়ে বললেন, আমাদেরটাকে বলা যায় আর্য বিশ্বজনীন সমাজ পরিষদ, সমবায়ী গণতন্ত্র। আমাদের কথা শ্রেণী সংগ্রাম নয়, দ্বন্দ্ব বিরোধী সংগ্রাম। মানুষের সত্তা সম্বর্ধনায় বিরোধী হয়ে দাঁড়াবে যা, তা বিরুদ্ধে সত্তার যে চিরন্তন সংঘর্ষী সমর। এই সংস্থায় তার ধারক ও বাহক, সত্তা সম্বর্ধনার উপাসক কোনো মানুষ বা সম্প্রদায়ের সাথে ইহা নিত্য অবিরোধী ও স্বভাব মৈত্রণী বন্ধী। এর জগৎজোড়া মঞ্চ, প্রত্যেকের অস্থি ও অভ্যুত্থানই এর লক্ষ্য। কোনো অস্তিত্ব সুস্থ ও সমীচন চাহিদার সঙ্গে এর বিরোধ নেই। এটা সবারই পরিপূরক, বৈশিষ্ট্যকে ভেঙে চড়ে নয়, তাকে আরও ঊর্ধ্বতিত করে। আমি লেখাপড়া জানি না, তাই ভালো করে কবের পারি না। তোরা যদি মানুষের সামনে ভালো করে তুলে ধরবার পারতিস, তাহলে দেখতিস কেউ আর তোদের পর থাকতো না। কথা বলতে বলতে সেজে ঠাকুরের চোখ দুটি নিদ্রালু হয়ে এলো। তাই দেখে আস্তে আস্তে সবাই উঠে পড়লেন। সেজে ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পেছন দিকে বকুলতলায় বেঞ্চিতে উপবিষ্ট। প্রমোদ দে, বঙ্কিম রায়, নিবারণ বাগচি, প্যারি নন্দী, জগদীশ শ্রীবাস্তব, রবি বন্দ্যোপাধ্যায়, গোলা বন্দ্যোপাধ্যায়, রমন সাহা, আছাব প্রভৃতি অনেকেই উপস্থিত আছেন। সেজে ঠাকুর নিবারণদাকে ভৎসনার সুরে বললেন, অমন ময়লা কাপড় পরে আছিস কেন? আবার বগলের চুল হয়েছে এক ঝাঁপি, ভালো করে কামাইয়া ফেলবি, আর যেন অমন না দেখি। তোরা হলি ঋত্বিক মানুষ, তোদের দেখে মানুষ শিখবে। অমন বাউলুন্ডের মতো হলি কি চলে? যেখানে যাবি মানুষ দেখবে যেন একটা দেবতার আবির্ভাব হলো, তাদের বুকখানা আশা ও উল্লাসে ভরে উঠবে। নিবারণদা লজ্জিতভাবে বললেন, খেয়াল ছিল না। যাই হোক, কাল থেকে এমন আর দেখবেন না। সেজে ঠাকুর, শুধু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না, সবার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। জগদীশদা, আমাদের দেশে আগে কর ধার্যকরণ কীরকম ছিল? সেজে ঠাকুর, ইতিহাসে কি কয় তা তো আমি ভালো করে জানি না, তবে মনে হয় তখন ইচ্ছুক দান এত বেশি ছিল যে রাজার তরফ থেকে কর আদায়ের জন্য বেশি কড়াকড়ি আইন করা লাগতো না। দিলেও এমন হয়ে থাকতো যে না দিয়ে পারতো না। প্রত্যেকের বুদ্ধি ছিল। আমার করণীয়ে যেন কোনো খাকতি না থাকে। ব্যক্তিগত স্বার্থকে সামাজিক কল্যাণের উপর স্থান দিলে লোকের কাছে সে ঘৃণ্য হয়ে উঠত। রাজা প্রজা সবার পক্ষেই এ কথা প্রযোজ্য ছিল। তাই স্ততপ্রবৃত্ত হয়ে প্রত্যেকেই তার কর্তব্যগুলি পালন করে চলত। শিক্ষারই সুর ছিল কর্তব্য দায়িত্ব পালন। এইটা হলো জ্ঞানদীপ্ত নিদর্শন, আর এর উল্টোটা হলো শোষণ বুদ্ধি। আগে খুব সুন্দর শাসন ব্যবস্থা ছিল, কথায় বলে রাম রাজত্ব। আগে রাজা প্রজার সঙ্গে বাপ ছেলের মতো সম্পর্ক ছিল। এর মধ্যে কে কাকে ফাঁকি দেবে পরস্পরের স্বার্থ জড়িত। লোকে জানতো রাজস্ব রাজাকে অবশ্যই দেয়, আর রাজা জানতো রাজস্বের সদ্ব্যবহার রাজ্যের লোকের সর্বপ্রকার উন্নতি সাধন তার অবশ্য করণীয়। কারো রাজত্বকালে প্রজাবৃন্দের অভ্যুত্থয় কতখানি হলো, সেই ছিল রাজা হিসেবে তার কৃতিত্বের মানদণ্ড। আবার উপযুক্তভাবে বিপদ আপদের সম্মুখীন হবার প্রস্তুতি হিসেবে রাজকোষ সব সময় প্রভূত অর্থ সঞ্চিত থাকত। রাজা ছিল তার অছি। অমাত্য ও পরিষদ বর্গের অনুমোদন ছাড়া ওই অর্থ নিজে খেয়াল খুশি মতো ব্যয় করার অধিকার তার ছিল না। জগদীশদা, মানুষের ব্যক্তিগত সম্পত্তি ছিল কি? সেজে ঠাকুর, তা ছিল। তা না থাকলে স্বাধীনতা থাকে না। রাজা যেমন উত্তরাধিকারী লাভ করত, প্রজাও তেমনি উত্তরাধিকার লাভ করত। তাদের স্ব ক্ষেত্রে তারা রাজতুল্য ছিল, বৈশিষ্ট্যসম্মত সাম্যসিদ্ধ পন্থায়। রাজার গৌরব আছে, সে মালিক, আর প্রজার গৌরব নেই, সে সর্বহারা। এমনতর এক পেশে বিধান আমাদের ছিল না। মানুষ সর্বহারা হতে যাবে কোন দুঃখে? সে পরম পিতার সন্তান না? বংশানুক্রমিক তার বাপ পিতামহ তাদের যোগ্যতা ছিল পরিবেশের সেবা যতটুকু করে গেছে, তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবার সঙ্গে সঙ্গে কি তা মুছে গেছে? সন্তানের যদি পিতৃধনের অধিকার না থাকে, তার মানে মানুষের সোপার্জিত অর্থের তার কোনো অধিকার নেই। সন্তান তো পিতারই রূপান্তর।
প্রফুল্ল: উত্তরাধিকার সূত্রে মানুষ বিপুল সম্পদের অধিকার হয়ে তার অসৎ ব্যবহারে যথেষ্ট করে থাকে। ওই অধিকার যদি না থাকে তাহলে মানুষ পিতৃপুরুষের উপার্জিত অর্থের গরমে নিজেও অত খারাপ হবার সুযোগ পায় না, বা ধন মদমত্তায় পরিবেশের উপর অত্যাচার অবিচার করতে পারে না। কিছু না থাকলে নিজেই বরং যোগ্যতা অর্জন করার বুদ্ধি হয়, তাতে তার পক্ষেও ভালো হয়। শেষে ঠাকুর: তোমার যদি নিজের বলে কিছু না থাকে তাহলে তার অসৎ ব্যবহারে তেমন করতে পারো না, সৎ ব্যবহারে তেমন করতে পারো না। ফল কথা দয়া দাক্ষিণ্য দান ধ্যান শ্রদ্ধাজ্ঞ অর্পণ ইত্যাদি সদ্গুণগুলি বিকাশের পথ থাকে না। শুধু আমি থাকলে হয় না, আমারও থাকা চাই। তবে তা আমি যে বিকশিত করে তুলতে সাহায্য করে। মানুষ তার অধিকারের অপব্যবহার যাতে না করে তেমনতর শিক্ষা দীক্ষা ও পারিবেশিক প্রভাব সৃষ্টি করা লাগে। সন্তান হলো পিতারই ক্রমাগতি, সুবোধ কুলকৃষ্টির ক্রমাগতি অক্ষুণ্ণ রাখাই তার কাজ। সেই জন্য সে পিতৃপুরুষের সম্পদের অধিকারী হয়। উত্তরাধিকারী উদ্দেশ্যে ওই সম্পদের সাহায্যে ওই কৃষ্টিকে সমৃদ্ধ করে তোলে। তাই আইনে আছে, যদি কৃষ্টি ত্যাগ করো, পিতৃধারা ত্যাগ করে, তবে সে পিতার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারবে না। উত্তরাধিকারী একটা বাজে ব্যাপার নয়। পিতৃপুরুষের থেকে কতগুলি শুভ ধরন যেমন মানুষ পায়, পিতার সম্পত্তিও শুভ বিনিয়োগ। সে আবার বাস্তব জীবনে ওগুলিকে পুষ্ট করে তুলবার সুযোগ পায়। মূল উদ্দেশ্য হলো বস্তুতান্ত্রিক সুযোগকে সত্তাপোষণী এবং কুলকৃষ্টির পরিপোষক করে তোলা। সাময়িক কিছু ব্যতয় ঘটলে মূল জিনিসকে নষ্ট করা ভালো না। বিধিবিধান এমন করা লাগে যাতে মন্দের পথ সংকীর্ণ হতে থাকে এবং ভালোর পথ অনন্ত বিস্তারের বিস্তীর্ণ হয়ে চলে। অবাঞ্ছিত ঘটনা যদি কিছু ঘটে, তা যেন আমাদের চলার পথকে আরও ভালো করে চিনিয়ে দেয়। আমরা বঞ্চিত বা ব্যাহত হব না কোনো মতেই। জগদীশদা: জমিদারি প্রথা কি থাকা ভালো? শেষে ঠাকুর: ওটা পুণ্য বিনাশ করে রাখা ভালো। ওদের দিয়ে লোকের জন্য অনেক ভালো কাজ করিয়ে নেওয়া যায়। জগদীশদা: সরকার নিজেই যদি লোকের ভালো করার দায়িত্ব গ্রহণ করে। শেষে ঠাকুর: উপরে যদি একটা দুশ্মন থাকে সেসব নষ্ট করে দেবে, কিন্তু উপরে তার নিচের মধ্যে সংযোগ ও সংগতিরক্ষক হিসেবে যদি কোনো বংশানুক্রমিক শ্রেণী থাকে তবে সমতা থাকে। জমিদার প্রজার মধ্যে বংশ পরম্পরায় আদান প্রদানের ভিতর দিয়ে যে দরদের সম্পর্কটা গজিয়ে ওঠে, বদলির চাকুরিয়া সরকারি কর্মচারীদের সঙ্গে সেই সম্পর্কটা গড়ে ওঠা সম্ভব না। অবশ্য জমিদাররা যাতে অন্যায় অবিচার না করতে পারে তেমনতরও বাধা রাখাই ভালো। যাই হোক, এরা যদি মাঝখানে থাকে তাহলে আঘাত এবং অপনোদক এর মতো কাজ করতে পারে। দুই বৃহৎ রাজ্যের মধ্যবর্তী ক্ষুদ্র নিরপেক্ষ রাজ্যের মতো কাজ করতে পারে। আমার একটা কথা মনে হয়, সরকারের মাথা মাথা লোকগুলি যদি অটুট আদর্শপ্রাণ এবং সেবাস্বার্থী না হয়ে হীন স্বার্থবুদ্ধি সম্পন্ন ও শোষণমুখী হয়, তবে সেইটে সর্বত্র চালিয়ে যায়। কাউকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের থাকে না। সেই অবস্থায় ধনীও শ্রমিকের উপর সুবিচার করে না এবং শ্রমিকও ধনী দিকে চায় না। অথচ এই অবস্থায় প্রতিকার করা ও চাঁদের সাধে কুলায় না। স্বার্থের খাতিরে প্রয়োজন মতো তারা প্রত্যেকের প্রশ্রয় দিতে বাধ্য হয়। জগদীশদা: ব্যক্তিগত মালিকানা থাকার ফলে যে আজ এই অবস্থায়, যে কেউ অতিরিক্ত ঐশ্বর্যের ফলে বিলাস ব্যসনে গা ঢেলে দিয়ে অমানুষের মতো জীবনযাপন করছে, আর কেউ রিক্ততার ফলে জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন পর্যন্ত পূরণ করতে পারছে না। শেষে ঠাকুর: কিছু কিছু ব্যতয় যদি ঘটে গিয়ে থাকে তবে সবটা পুণ্যবিন্যাস করে প্রত্যেকেই তার বৈশিষ্ট্য যোগ্যতা অনুযায়ী কিছু কিছু সম্পত্তির মালিকানা দিতে হবে। চরিত্র যোগ্যতা থাকলে সেইটা তারা আরও বাড়াতে পারবে, তা না থাকলে যেটুকু আছে তাও রক্ষা করতে পারবে না। এই হলো প্রকৃতির বিধান। শোষণ করে যারা দাঁড়াতে চায় তাদের উন্নতি টেকে না। পরিবেশকে দুর্বল করে যারা সবল হতে চায় তাদের সবলতা তলাশূন্যি হয়ে ধ্বংসে পড়ে। নদীর পাড় কেমন করে ভাঙে দেখেননি? তার মানে আগে থাকতে তলাক হয়ে যায়, এক সময় ঝপাত করে পড়ে যায়। বেলা শেষ হয়ে এসেছে, পশ্চিম দিগন্তে সূর্য আবির ঢেলে দিয়েছে, তারই আভা এসে পড়েছে এসেছে ঠাকুরের মুখে। সাজের হাওয়া আশ্রমের তরুলতাগুলি আনন্দের দোল খাচ্ছে, আর দূরান্তে সেই বিবাগী হাওয়া যেন প্রতিটি অন্তরে অন্তরে বেদনা ঘন ব্যাকুলতাকে উচ্ছ্বাসিত করে তুলছে। পাওয়ার মধ্যে যে না পাওয়ার বেদনা, তাই যেন সবাইকে ব্যথাতুর করে তুলছে। জগদীশদা জিজ্ঞাসা করলেন, সব যদি রাষ্ট্রের সম্পত্তি হয়, ব্যক্তিগত মালিকানা না থাকে, তাতে ক্ষতি কী? শেষে ঠাকুর: তার মানে সবাই রাষ্ট্রের দাস, কারো নিজের কিছু করে খাবার উপায় নেই। তোমার আমার সবার সব কিছু রাষ্ট্রের কর্তাদের মর্জির উপর নির্ভর করে, কাকেও আর টুফু করতে হবে না। সভ্যতার বিরোধী বলে যে দাস প্রথাকে
তোমরা উঠিয়ে দিলে, প্রকান্তরে তারই তো পুনঃপ্রবর্তন করা হবে এতে। প্রত্যেকে যেন এক একটা বলদ রাষ্ট্রের ঘাড় নিতে ঘুরবে আর রাষ্ট্রের দেওয়া জবনা খাবে, তারপর একদিন মরে যাবে। এই কথাটা তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যে সে বিশ্বাসযোগ্য পাত্র নয়। তার সম্বন্ধে এই সিদ্ধান্ত পাকা যে ক্ষমতা পেলেই সে তার অপব্যবহার করবে। তাই তাকে কোনো ক্ষমতা, মালিকানা ও অধিকার দেওয়া হয় না। অথচ উপরের কয়েকটি লোক নামে না হলেও কার্যকালে সব ক্ষমতার অধিকারী হয়ে থাকবে। তাদের হাতে যে লোকের অশেষ লাঞ্ছনা গঞ্চনা হতে পারে সে কথাটা ভাবে না কেন? প্রতিটি মানুষকে মাত্রামতো স্বাধীনতা দিয়ে ভুল ত্রুটি ভিতর দিয়ে মনুষ্যত্বের সাধনা করবার অধিকার তোমার দিতে চাও না? অথচ রাষ্ট্র পরিচালনার খাতিরে গুটি কয়েক মানুষকে কার্যত নিরঙ্কুশ ক্ষমতা ও স্বাধীনতা দিতে তোমাদের আপত্তি নেই। এ কেমন ধারা ব্যবস্থা তোমাদের? আমার ছোট্ট মাথা, আমি রাজনীতি, অর্থনীতি এবং কচকচি ভালো করে বুঝি না, তবে আমি মানুষ, সেই হিসাবে বুঝি মানুষের কী স্বাভাবিক চাহিদা। তাই আমার সাদা চোখে যে জিনিসগুলি ঠেকে খোলাখুলি তোমাদের কাছে কই। তোমাদের দোষ দিই না, তোমাদের উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু আমি এইটুকু বুঝি, ধর্ম, কৃষ্টি, বৃহৎ প্রজনন, শিক্ষা ও শাসনতন্ত্রের সাহায্য নিয়ে মানুষের চরিত্রকে যদি উন্নত করে তোলা না যায় তাহলে কিছুতেই কিছু হবে না। নিবারণদা, আগে কিভাবে রাষ্ট্র পরিচালিত হতো? শেষে ঠাকুর, 4 বর্ণের প্রধান এবং তদানী অনন্ত বৈশিষ্ট্য অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ, এই নিয়ে মন্ত্রিসভা গঠিত হতো। প্রদর্শিত যোগ্যতা দেখে প্রধানদের নির্বাচন করা হতো। বৈশিষ্ট্যের আদেশ ছাড়া, মন্ত্রিসভা সিদ্ধান্ত ছাড়া রাজা সামরিক বিভাগ নিয়ে যা তা করতে পারত না। রাজা হলো শাসন বিভাগের প্রধান। বৈশিষ্ট্য এবং তজ্জাতীয় লোকেরা কখনো জীবিকা নির্বাহের জন্য রাজকোষের অর্থ গ্রহণ করতেন না, রাজার বাধ্যবাধকতায় যেতেন না। তাই তারা মাথা উঁচু করে বিবেকের সঙ্গে ইষ্টকৃষ্টি ও জনসাধারণের সেবা করতে পারতেন, কাউকে পরোয়া করতেন না। সেজ ঠাকুর আবেগের সঙ্গে বলে চললেন, আমাদের গৌরবের কথা আমরা ভুলে গেছি। জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, বাণিজ্য, জাগতিক বৈভব, কোনো দিক দিয়েই আমাদের দেশ খাটো ছিল না। কুতুব মিনার নিকট যে লোহা আছে, অমন্তর লোহা নাকি আজও আবিষ্কার হয়নি। স্থাপত্য শিল্পে এমনতর ব্রজ্জলেপ ব্যবহার হতো, তার তুলনা মেলে না। কালের দৌরাত্ম্যকে অতিক্রম করে তা যুগ যুগ ধরে টিকে আছে। কটা খবর আমরা রাখি। আমাদের গৌরবে নিদর্শন দেখবার জন্য হয়তো ব্রিটিশ জাদুঘরে জার্মানিতে ছুটতে হবে। কত ভালো ভালো পাণ্ডুলিপি ওরা নিয়ে রেখে দিয়েছে, আমরা তার কদর বুঝিনি, কিন্তু ওরা সদ্ব্যবহার করেছে। তা থেকে জীবনী উন্নতির মাল মশলা সংগ্রহ করেছে। আমরা নিজেরা আলোর দিকে চোখ বুজে অন্ধকারে বসে আছি। দেশের এই দুরবস্থার জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী আমরা নিজেরাই। জয়চাঁদ পৃথ্বীরাজের বিবাদের সুযোগ নিয়ে মোহাম্মদ ঘুরি অবিচ্ছিন্নভাবে উভয়কে পরাজিত করল। জগৎ শেঠ ইত্যাদি অর্থলোভ, রাজ্যলোভ ক্লাইভকে ডেকে আনলো। এইগুলি তো আমাদের পতনের ইতিহাস। নিজেরাই তো সুযোগ দিয়েছি অপরকে আমাদের ক্ষতি করতে। তা না হলে বাইরের কেউ কি আমাদের কিছু করতে পারত? অন্তঃসার শূন্য অহমিকার মতো বান্ধব থাকাতে দুঃখের কি কোনোদিন অভাব হয়? দেশ জোড়া সুখ ও সমৃদ্ধ যে জেগে উঠবে তার জন্য উপযুক্ত অবস্থা তো সৃষ্টি করা লাগবে। তার জন্য প্রাথমিক প্রয়োজন হলো চরিত্র। এক সময় ভারতবাসীর দেবাপম চরিত্র ছিল, তাই বলতো ভারতের 36 কোটি দেবতা। মানুষগুলি ছিল দেবতুল্য, দক্ষতা ও বিজ্ঞতা কোনো দিক দিয়ে খাঁকতে ছিল না। ভারত এক সময় সারা জগৎকে কাপড় পরাতো। আমাদের কৃষ্টি আমাদের শিখিয়েছে অন্তর ও বাইরের সর্বপ্রকার দৈন্য পরিহার করতে। তাই তো কৃষ্টি আজ এই বলে কাঁদে যে আমি তোমাদের জন্য এত করলাম, সেই আমাকে তোরা ত্যাগ করলি। আমাদের পিতৃপুরুষের গৌরব গাথায় আজ আমাদের মন নাচে না। পাশ্চাত্যের কথা গাল হাঁ করে শুনি। কত মেয়ে আছে যাদের প্রতিলোম বিয়ে না করলে উদারতা অক্ষুণ্ণ থাকে না। প্রতিলোমে চলতে চলতে হিন্দু সমাজের বাইরের মেয়েরাও চলে যাচ্ছে। খবর যা শুনি তাতে প্রাণে জল থাকে না। জগদীশদা, ইষ্ট কৃষ্টি ও বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণীবিন্যাস, সমাজ ও ব্যক্তিগত অধিকার ইত্যাদি লোভ করে আজকাল তথাকথিত সাম্যের প্রচার খুব চলছে। সেজে ঠাকুর, জমিদারদের সংগঠিত করো, সক্রিয় করো। জমিদার প্রজাদের সুবিধা ও পোষণ দিক, যাতে তারা সন্তুষ্ট ও উন্নত থাকে। প্রত্যেকের এমন সুনিয়ন্ত্রিত, উচ্ছল এবং উন্নতিমুখর করে তোলা দরকার যাতে আজে বাজে ধুবো পাত্তা না পায়। মানুষ কল্যাণই চায়, বাস্তব কল্যাণের অধিকারী যদি করে দিতে পারো, অকল্যাণকর দিকে কেন যাবে তারা? শুধু মুখের কথায় হবে না, হাতে কলমে প্রত্যেকের সুখী ও সম্বর্ধন মুখর করে তোলা চাই। তাকেই বলে ধর্ম। জমিদার ও প্রজাদের মধ্যে যেমন কাজ করবে, ধনিক ও শ্রমিকদের মধ্যে তেমনই কাজ চাই।
শ্রমিকদের সেবা করে তাদের সন্তুষ্ট করে তোলো। ধনিকরা যেন তার ফাঁকি না দেয় এবং তারা যেন ধনিকদের ফাঁকি না দেয়। অন্যের ভালো না করলে যে নিজের ভালো হতে পারে না। যাজনে যজনে এই সত্যটা সবার প্রাণে প্রাণে গেঁথে দাও। কেউ এর উল্টোটা চলতে যেন না পারে। আইন কিছু করুক বা না করুক, সমাজ আর পাঁচজন যেন তাকে ঠেসে ধরে। করনে কা মামলাত হ্যায়। বসে থেকো না, লেগে যাও। জমিদার, প্রজা, ধনিক, শ্রমিক সবার মধ্যে ঢুকে পড়ো। সবার মধ্যে কাজ করো, প্রত্যেকের স্বার্থ হয়ে ওঠে। তখন তোমরাই পারবে বিহিত সামঞ্জস্য প্রদান করতে। তোমাদের চেষ্টায় প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী অপর সবার বাঁচা বাড়া সহায়ক হয়ে উঠবে। ভগবান গণ্ডগোল করার প্রয়োজন সৃষ্টি করেননি, সে প্রয়োজনে সৃষ্টি করেছে আমাদের প্রবৃত্তি। সেই প্রবৃত্তি মোড় ফেরানো লাগবে, তবে বৈশিষ্ট্য সম্বন্ধিত সামঞ্জস্যের উদ্ভব হবে। আর গোঁজামিল দিয়ে যদি সাম্প্রদায়িক সমস্যা সমাধান করতে যাওয়া যায়, তাতে কাজ হবে না। হিন্দু যদি তার সনাতন কৃষ্টি বিসর্জন দিয়ে মুসলমানের সঙ্গে মিল করতে চায়, তাতে কারো লাভ হবে না। প্রত্যেকে যদি খাঁটি ধার্মিক হবার চেষ্টা করে, তাহলেই মিল হবে। কেউ যদি নিষ্ঠাহারা হয়ে অন্যের শয়তানের শিকার হয়, তাতে কিন্তু ধর্মকে পদদলিত করা হয়। কাজ করতে গেলে দেশ, কাল, পাত্র এই তিনটি উপাদানের উপর নজর দিতে হবে। আমাদের এই সঙ্গতির উপর চলা উচিত। অবস্থা অনুপাতিক ব্যবস্থা করতে হবে। সাম্য মানে আমি বুঝি বৈশিষ্ট্যানুপাতিক ব্যবস্থা। প্রফুল্ল: জমিদারি প্রথা উচ্ছেদ হলে কি দেশের লোকের পক্ষে সুবিধা হবে না? শেষে ঠাকুর: কষ্টভোগ করতে হবে। সব জমিদারি খারাপ নয়, এবং জমিদারি থেকেও জমিদাররা যাতে খারাপ করতে না পারে তেমনতর ব্যবস্থা করা অসম্ভব নয়। সাধারণ মানুষের পেছনে দরদি তত্ত্বাবধায়ক কেউ থাকলে ভালো বা মন্দ হয় না। মানুষের পেছনে খবরদারি করার লোক না থাকলে তারা বেকায়দায় পড়ে যায়। জমিদারদেরও হলো ওই কাজ। তাই জমিদারি উচ্ছেদ করার সঙ্গে সংস্কার করা ভালো। কিন্তু আমি যা বলি সেসব করায় মানুষ কোথায়? আমি তো চিৎকার করছি, মানুষ মানুষ, দে রামা, আমায় একটা মানুষ দে। কিন্তু কোথায় সেই দেব ঋত্বিকগণ যারা আমায় মানুষ জুটিয়ে দেবে? তোমরা জানো বা না জানো, এ কথা ঠিকই। তোমাদের ভাববাদ, নীতি, দর্শন, বৈজ্ঞানিক ভূমিকা এতখানি আছে যে তোমরা প্রত্যেকের সমর্থন করে উন্নীত করে তুলতে পারো, পূরণ করে পরমাত্মীয় করে তুলতে পারো। আর্যতন্ত্রের এতখানি আত্মীকরণ ক্ষমতা যে সে প্রত্যেকেই আপনার করে নিতে পারে। প্রত্যেকে যা কিছু বিহিত সার্থক নিরন্তর সহকারে। এরপর সভাভঙ্গ হলো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।